দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে, হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমাদেরকে যেরকম সব সময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই, অপরদিকে ভবিষ্যতের পথ চলাও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটাও বোধহয় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে। এবং সেই জন্যই 1975 সালের ঐতিহাসিক 7ই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবৃন্দর যেই সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তার রেশ ধরে যদি আমি বলি, তাহলে বলতে হয় যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, 1975 সালের 7ই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। আমরা যারা বিএনপি করি, আমরা মনে করি 1971 সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। সুতরাং ভবিষ্যতে, যা এখানে বহু বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে উল্লেখ করে গিয়েছেন, একই সাথে আমিও বলতে চাই, ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আজ আমাদের এবারের 7ই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ। বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন, যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে, তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে, হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে, পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন, তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই, এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধহয় কোনো জায়গা নেই। ভেরি আনফর্চুনেট যেটি। বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে 2 কোটিরও বেশি। এত অধিক সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকাটা কে দিবে? এটি একটি বিরাট প্রশ্ন। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আমি যতটুকু জেনেছি, এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ, যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন, সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে
সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পলাতক স্বৈরাচারী সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে। ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে।